স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছেন রঞ্জন শুভ্র। শেখ হাসিনার আমলে ৮ প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে দুর্নীতি মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। 111-এর পর নভ থিয়েটার নিয়ে শেখ হাসিনা ৩ মামলায় আসামি হলেও পরে দায় মুক্তি পান। এদিকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের বিদেশে থাকা ব্যাংক হিসাব সহ অস্থাবর সম্পদের তথ্য চেয়েছে দুদক। এজন্য বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ BFIU-তে চিঠিও দিয়েছে দুদক। গণহত্যায় জড়িত এবং যারা সন্ত্রাস করেছে বিএনপিতে তাদের কারো ঠাঁই হবে না, এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে শীতের কাপড় বিতরণ শেষে তিনি আরও বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের শাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তিনি বলেন, এছাড়া অন্য কোনো উপায় নেই। এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। 17 বছর পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। বেলা 11টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এ মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991, 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিগগিরই প্রস্তাবনা জমা দেবে 6টি সংস্কার কমিশন, এমনটাই জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে জনদাবিতে পরিণত করতে পারলেই সফলতা আসবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, জনপ্রশাসন প্রসঙ্গ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। স্বৈরাচার যেন আর ফিরে না আসে, তার জন্য সংস্কারই প্রয়োজন বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবে যারা অন্যায় করেছে তাদের বিচার করে শাস্তি নিশ্চিতের দাবিও জানান বদিউল আলম মজুমদার। 2007-8-এর সিন্ড্রোমে ফিরে যাচ্ছি, যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, যে সংস্কারবাদী। কি আফসোস, তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, কতগুলো সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না, এটা হয়তো এড়ানো যেত। তাই আমাদের সংস্কার করা দরকার। সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়া শেষে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর নির্বাচনের দিকে যাবে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, 2025 সালের শেষ অথবা 26-এর শুরুতে সরকার নির্বাচনের যে টাইমলাইন দিয়েছে তার সময়টি পুরোপুরি নির্ভর করছে সংস্কার কমিশনের উপর। আরও জানান, প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই নির্বাচনের দিকে এগোনো হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশে কূটনীতিক চিঠির আনুষ্ঠানিক কোনো উত্তর দেয়নি ভারত। উত্তর দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে কথাই জানান মুখপাত্র রফিকুল আলম। বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তর দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। শেখ হাসিনার বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে এখনই উত্তর আসবে এমনটাও মনে করছে না বাংলাদেশ। মুখপাত্র আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের 17টির মধ্যে 13টি শহরই দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করতে
রাজনৈতিক পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ, তবে মূল দায়িত্ব নিতে হবে বর্তমান চেয়ার নেপালকেই। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে অনুরোধ পেলে বিভিন্ন দেশের দূতাবাস সহায়তা করবে বলে উল্লেখ করেন মুখপাত্র। ট্রেড একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, রাজনৈতিক নৈকট্য বা আমরা যাদের সাথে রিচ আউট করতে যাচ্ছি এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। নিউজিল্যান্ডের ক্ষেত্রে ওইখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। তাছাড়া এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি। আমাদের কাছাকাছি যে দেশগুলো আছে তাদের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টস অনেক বড়, সেই হিসাবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টসও অনেক জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিং এর শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিং এর শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা এটার বিষয়ে আজকে আলোচনা এবং এই বিষয়ে একটা ডিসিশন এসেছে। তা আমরা এই ছিল আজকের মূল আলোচনা। এবং কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যে ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয়, আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ, এটা ফেনোমেনাল গ্রোথ। কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা আর্লি 70s এর দিকে, কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে। আর কোরিয়ার এখন যে পার ক্যাপিটা ইনকাম, সুন তারা এমন হতে পারে, কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে। তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপে, সেটাই যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর, এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান। সেটার আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে। হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হবে, হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে, আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনো হয়নি, বাট ইভেন্চুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না, এই উইন্ডো অপরচুনিটির যে উইন্ডো, তো সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরো বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনো দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধনে নাগরিকদের পদে পদে পোহাতে হয় ভোগান্তি। নির্বাচন কমিশন ভবন থেকে শুরু করে নানা দপ্তরে ছুটে কাগজপত্র সংগ্রহ করতে না পেরে হালও ছেড়ে দেন অনেকে। আবার বছরের পর বছর ঘুরে হতাশ কেউ কেউ দালাল ও অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে সেবা নিতে বাধ্য হন। বাপের নাম হবো খুরশেদ আলম, হয়েছে আপনার ইংরেজ আলী, এটার মানে কি এটা তো আমরা বুঝি নাই। ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন প্রক্রিয়া। এতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নাগরিকদের। নির্বাচন কমিশন নতুন এনআইডি তৈরি ও ভুল সংশোধন করে থাকে। তবে সেবা গ্রহীতাদের অভিযোগ, সংশোধনের ক্ষেত্রে কর্মকর্তারা একের পর এক নানা কাগজ চেয়ে থাকেন। অভিযোগ, টাকা ছাড়া এনআইডি সংশোধন করতে সময় লাগে বছরের পর বছর। এখানে বলবে না কি কাগজপত্র লাগবে, এটা বলতে পারে না। বললো কি আপনার সবকিছু এ টু জেড ঠিক আছে, আপনার রিপোর্ট এই যে নেগেটিভ আছে সব ওকে, তাহলে আমারটা কেন আটকায় রাখছি? নাম পরিবর্তনের জন্য 18,000 টাকা চাইছে। রাজধানীর থানা নির্বাচন অফিসগুলোতেও ঘুরতে দেখা যায় অনেককেই। রাজধানীতে ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নিচে প্রতিদিনই থাকে মানুষের জটলা। তথ্য কেন্দ্রের সামনে থাকে লম্বা সারি। খাদিজা বেগম জানালেন 3 বছর ধরে তার ভোগান্তির কথা। হয়রানি আমরা আজকে 1 মাস না, আজকে 3 বছর ধরে হয়রানি হইতাছি। কি জন্য আমরা কোর্টে বিরোধ করব? বলেন, তাহলে আমরা নির্বাচন অফিসে কি করতে আসব? অনেকের অভিযোগ, সব কাগজ জমা দিলেও কাজ হয় না। কেউ কেউ আবার বলছেন সংশোধন করাতে দিতে হয় টাকা। বছরের পর বছর ইসিতে ঘুরে কাজ না হওয়ায় দালালের দ্বারস্থ হতে হয়। আমি আসছিলাম অ্যাপ্লাই ক্যান্সেল করার জন্য আর কি, তো উনি বলতেছে আমার টাকা দেন, আমি ক্যান্সেল করে দেব। আমি কাগজপত্র ডকুমেন্টস নিয়ে আসছি, সেটা সংশোধন করে ওনারা আবার করে দিবে।
এটাই কি, কিন্তু ওনারা আবার বলতেছে নতুন করে আবার কি আবেদন করার জন্য। আমাদের কাছে লাস্ট 35,000 টাকা চাইছে, ওইখান থেকে ওরা এখানে কল করে তারপরে কনফার্ম করে আমাদেরকে। এমনই দৃশ্য দেখতে পায় ডিবিসি নিউজ। সেবা গ্রহীতাদের সাথে দালাল চক্রের অর্থ বিনিময়কে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল। তুই তো কথা ওই কাজটা তো আর না মারতে চাইছিস বলে তুই কইছিস না, কি লেগে তুই মারতে চাইছিস প্রমাণ দে, তুই কবের কথা প্রমাণ না থাকলে। তবে দালাল চক্রের ভাষ্য, পাশে থাকা কম্পিউটার দোকানীদের যারা এমন কাজ করে থাকে তাদেরই সাহায্য করেন তারা। এসব ব্যাপারে কথা হয় এনআইডির মহাপরিচালকের সাথে। তিনি জানান, দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা। আমাদের এখানে যে বা যারা জড়িত, আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় যদি দেই তাহলে তো আমরা কাজটি করতে পারবো না। সুতরাং ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে সব কিছুর ফল দিতে পারছি না, কিন্তু আপনারা খুব শিগগিরই ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। নাগরিকদের ভোগান্তি কমাতে 3 মাসের মধ্যে প্রায় 4 লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা থেকে ঢাকা রেল সেবায় খুলল নতুন দুয়ার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে 4.25 ঘন্টায় ঢাকায় আসলো জাহানাবাদ এক্সপ্রেস। সকালে কমলাপুর রেল স্টেশনের ব্রিফিংয়ে রেলপথ উপদেষ্টা বলেন, ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব নয়। দীর্ঘদিন ভর্তুকি আর দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জানান, রেলকে তার আয় দিয়েই ব্যয় করতে হবে, নিতে হবে খরচ কমানোর কৌশল। জোড়া ট্রেনের একটির নাম জাহানাবাদ, অন্যটি রূপসী বাংলা নামকরণ করা হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর রাত 8টায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত 11:15। ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটা খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। এবারে দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট। জুলাই ক্ষত নিবেদন করছে এক্সপো গ্রুপ। মাগুরার পার নান্দোয়ালি গ্রামের মেহেদি হাসান রাব্বি স্বপ্ন ছিল অনাগত সন্তানের জন্য নির্মাণ করবেন বৈষম্যহীন সমাজ। তাই তো বৈষম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে 4ই আগস্ট গুলিতে প্রাণ হারান রাব্বি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পরিবার। নিহতদের তালিকা ধরে সহযোগিতার আশ্বাস অবশ্য দিয়েছে প্রশাসন। নির্মাণাধীন বাড়ি যেন নিস্তব্ধ, পুরো বাড়ির দেয়াল জুড়ে বিষণ্ণতার ছাপ। অথচ কিছুদিন আগেও যেখানে পদচারণা ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম মেহেদি হাসান রাব্বির। গেল 4ই আগস্ট মাগুরা শহরের পারনান্দোয়ালি গ্রামের নতুন ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি। এরপরই পরিবারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। সন্তানহারা মায়ের মুখে এখন শুধুই বিলাপ। আমাকে সব দেখা ছিল, ডাক্তার বইটা লাগবে, সব কাপড় লাগবে, চালাতো। এখন তো সে নেই, আমাকে তো সব হচ্ছে, কষ্ট হচ্ছে। অনাগতের জন্য অপেক্ষার মধ্যে স্বামী হারানোর ক্ষত, চোখের জলেই যেন এসব চাপা কষ্টের প্রকাশ রোশনি খাতুনের। শুধু হাজবেন্ডের শূন্যতায় কাদাই, কিভাবে চলবো তাও জানি না। আর গ্রুপের সাথে সরকারকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আর আমার বরের হত্যা মামলার বিচার দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই নিজে পরিবারটা চালাতো, হাল ধরে রাখছিল। এখন পরিবারটা চালাইতে হলে একটা স্থায়ী সমাধান দরকার। রাব্বির মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও। প্রতিদিন যখন বাসার থেকে এই পাশ দিয়ে যাই, প্রায় 4 মাস হয়ে গেল, তা আসলে মনে হয় না। তিনি মারা যাওয়াতে তার পরিবারটা আর্থিকভাবে অসচ্ছলতার সম্মুখীন হয়েছে। জেলা প্রশাসক বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় নিহতদের তালিকা তৈরি করেছে সরকার। নানাভাবে সহযোগিতা করা হবে তাদের। আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করার, এবং সরকারের তরফ থেকে আপনারা জানেন যে যেটা ঘোষণা করেছে ক্ষতিপূরণ দেওয়া হবে, ওইটা এখনও আমাদের কাছে আসেনি। সরকার তরফ থেকে যখন আমরা এটা আমাদের হাতে এসে পৌঁছাবে, তখন আমরা পরিবারগুলোর সাথে যোগাযোগ করে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। রাব্বির স্মরণে গুলিবিদ্ধের স্থান পারনান্দোয়ালি গ্রামের নতুন ব্রিজকে মেহেদি হাসান রাব্বি সেতু নামকরণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নিচে একটা বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি সংবাদে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। দফার বাইরেও অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচিত হবে এবং বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে ইন্টারিম সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে তারা যদি সংস্কারে যদি কোনো প্রস্তাব রাখতে চায় তারা করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। আমরা সংসদে সেটা পেশ করব, আলোচনা করব। সংসদ সিদ্ধান্ত নেবে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে যে সংস্কারগুলো আমরা সংসদে পাশ করব এবং সংসদ সেই সিদ্ধান্তগুলো নিবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা গাড়ি গত ৩ মাসেও নিলাম না হওয়ায় ক্ষোভ জানালেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এদিকে নিলাম প্রক্রিয়ায় জটিলতায় হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। নিলামযোগ্য গাড়ি শেডে পড়ে থাকায় এভাবেই কাস্টমস কর্মকর্তাদের উপর ক্ষেপে যান নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের এফশেড দূর থেকে দেখলে মনে হয় যেন গাড়ির ডাম্পিং স্টেশন। শত কোটি টাকার ১৮৬টি গাড়ি বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায় অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বন্দর ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে আছে গাড়িগুলো। নিলামযোগ্য এসব গাড়ির মধ্যে বিগত সরকারের এমপিদের জন্য শুল্ক সুবিধায় আনা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্চ সহ নানা ব্র্যান্ডের গাড়িও রয়েছে। এই স্পিডে করলে আরও 3 বছর এগুলো হবে না। এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে। ট্রাক দাঁড়ানো সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম, সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। কারণ পোর্টে একটা পোর্টকে একটা দেশের কি বলবো ড্রয়িং রুমের মতো বলা যায়। পোর্ট দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্টলি চলতেছে। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে গাড়ি আসার 30 দিনের মধ্যে ডেলিভারি নিয়ে আনা হলে নিলামে বিক্রি করা যাবে। কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামযোগ্য অনেক গাড়ির বিষয়ে মামলা থাকায় বিপাকে পড়েছেন তারা। তারা 30 দিনের মধ্যে খালাস নিতে না পারলে তখন আমাদের অকশনে চলে যায় এবং সেক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হয়। অকশনে দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। এদিকে নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশের পর বন্দরের ইয়ার্ড থেকে চলাচল অনুপযোগী নিলামযোগ্য গাড়ি সরিয়ে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিচ্ছে আরেকটা বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি সংবাদে। রংপুরের মিঠাপুকুরে পথসভায় বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বলে যে আমি তো মনে হয় ভারতে আছি। কই যে আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন? কই যে আমি তো পালাচ্ছিলাম। কার হাত ধরে? 2 জন খাসিয়ার নাম বললো যে ওদের হাত ধরে। কই না গো মানিক, আপনি ইন্ডিয়ায় যেতে পারেন নাই, আপনি জালে আটকা পড়ে গেছেন। কেন এই পরিণতি? কারণ দেশের কোনো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি। সবচেয়ে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের উপর। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। আর এই ধরনের বিচারপতি নামের কলঙ্করা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছেন, হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে। এই সাইদি সাহেবের বিরুদ্ধেও কালাম মানিক সাহেব হুঙ্কার দিয়েছিলেন। সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে। কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। আর তোমরা কলাপাতায় শুনলে এখন মানুষ একটু প্রশান্তি পায়। এই হলো বেশ কম। আমরা ওটা চাই না, মানবতার এই বেইজ্জতি আমরা চাই না। আমরা চাই মানুষের সমাজটা মানুষেরই সমাজ। এবারে মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে জানাবো শীতের গল্প। খেজুরের রস আর গুড় ছাড়া যেন শীত উদযাপন অসম্পন্ন। গুড় তৈরিতে এখন ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছড়িয়ে বিদেশেও। তবে খেজুরের গাছ কমতে থাকায় কমেছে গুড়ের উৎপাদন।
সবে কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি, আর তখন থেকেই মাটির ভার নিয়ে ব্যস্ততা গাছিদের। খেজুরের গাছ থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে চলে গুড় তৈরির প্রক্রিয়া। চুলা থেকে নামানোর পর আধা তরল জমা গুড় থেকে আলাদা হয় দানা বাঁধা নলের পাটালি, আর একটি অংশ রূপ নেয় গুড়ে। এ গল্প শুধু একটি সকালের নয়, এই কর্মযজ্ঞ চলে পুরো শীত মৌসুম জুড়ে। যেন দম ফেলার ফুরসত নেই চুয়াডাঙ্গার গাছিদের। চুয়াডাঙ্গা জেলার গুড়টা মন করেন সব জায়গায় এখন সারা বাংলাদেশ বিখ্যাত। আমরা গাছতে পারি একবার রস পেড়ে জ্বালিয়ে একবার রসে 1 কেজি গুড় হয়। অনেকের আয়ের উৎস এই রস গুড়, জীবিকার তাগিদে গাছিদের হাড় ভাঙা পরিশ্রম। আমি 40টা গাছ কাটি, বুঝেছেন, সপ্তাহে আমার 2 টাকার গুড় হয়। 2 টাকার গুড় হলেই ধরেন 4000 টাকা করে দাম হয়। এরপর সরোজগঞ্জ গুড়ের হাটে তোলা হয় মাটির ভাড় ভর্তি খেজুরের রস। অনলাইনেও বেড়েছে বিক্রি, তবে খেজুরের গাছের সংখ্যা কমায় প্রভাব পড়েছে গুড়ের উৎপাদনে, বেড়েছে দাম। গাছ কাটা লোক নাই, গাছ কেটে সব ভাড়ায় দিয়ে দিয়েছে। এই কারণে গুড়ের বাজার এবছর অন্তত খুব বেশি। অঞ্চলে গাছ একেবারেই নেই, যাই আছে ওই এখন রস গুড় কম হচ্ছে, এই জন্য গুড়ির অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এদিকে ভেজালমুক্ত গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই মানসম্মত খেজুর গুড়, বিশেষ করে যাতে চিনি না মেশানো হয়, এরপরে নিপা ভাইরাস যাতে সেখানে সংমিশ্রণ না ঘটাইতে পারে, এ বিষয়ে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এবার প্রায় 3 লাখ গাছ কেটে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 মেট্রিক টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।